পড়ে যাওয়ার দরকার আছে মাঝে মাঝে। যখন বিপদ আসে তখন বোঝা যায় হাতটা ধরার কে কে আছে আমার। যাদের রাগ হয় তাদের অনুভূতি সবসময় রিয়াল। রাগের সময়ই মানুষ তার মনের সত্যিকারের অনুভূতিটা সবসময় প্রকাশ করে। এই পৃথিবীতে সম্পর্ক সুন্দর রেখে টিকে থাকতে হলে সর্বপ্রথম মানুষের চেহারা পড়তে জানতে হয়। কারণ হাজার বইয়ের পাতার থেকেও বেশি গল্প লেখা থাকে মানুষের চোখের মধ্যে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও ইন্ট্রোতে তো সৌজন্যতামূলক বললাম যে ভালো আছি, কিন্তু সকাল থেকে আজকে মনটা ভীষণ খারাপ। আর মন খারাপের কারণ হচ্ছে এই জারটা। তো আমার যত শখের জিনিসপত্র আছে, তো এগুলো আসলে পারতপক্ষে কাউকে নাড়াচাড়া করতে দিই না, ধরতে দিই না, পরিষ্কার করতে দিই না। তো আজকে সকালবেলা মেয়েকে যখন নাস্তা খাওয়াচ্ছিলাম, তখন আমার খালা আমাকে অনেক বেশি ভালোবেসে এটা পরিষ্কার করতে গিয়েছিল। আর আমার ভয়কে জয় করে এটা ভেঙেও ফেলেছে। জিনিসটা যেহেতু আমার অনেক বেশি শখের, তো ভেঙে যাওয়াতে আসলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু আসলে আমি কিছুই বলিনি। তো সাফানের বাবা আমি মন খারাপ করছিলাম দেখে বারবার বলছিল যে, "একটা জিনিস দিয়ে তো আর জীবন যাবে না। তোমার ভালো হয়েছে। এটার পরিবর্তে তুমি আরো অন্য আরেকটা জিনিস কিনতে পারবে।" মন খারাপের মধ্যেও ছেলে মানুষ আসলে খোঁটা দিতে ছাড়ে না। তো যাই হোক, দেখছিলাম এটা যেহেতু একেবারে ভেঙে ২ টুকরো হয়ে যায়নি, তো কয়েকটা ফ্লাওয়ারের স্টিক রেখে দেখছিলাম যেটা ভাস হিসাবে আমি ইউজ করতে পারবো কিনা। তো সাফানের বাবাকে বলছিলাম যে আমার নতুন কিছু ফ্লাওয়ার স্টিক লাগবে। তো সাফানের বাবা হাসছে আর বলছে, "এটা তো একেবারে ভেঙে ২ টুকরা হয়ে গেলে ভালো হতো। এটলিস্ট জরিমানার নিচ থেকে তো বাঁচতে পারতাম।" তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সংসারের কাজগুলো ঠিক কেমন, যেদিকে আপনি খেয়াল না করবেন অন্যদিকে একদম ভেসে যাবে। তো এটা ছিল শুক্রবারের ক্লিপস। তো মোটামুটি এতদিন পর্যন্ত বিজনেস শুরু করার পর আমি শুক্রবারেও সার্ভিস দিয়েছি। তো সপ্তাহে ৭ টা দিন একভাবে যখন কাজ করতে হয়, তখন কিন্তু আসলে আমরা যতই বলি মেইনটেইন করার চেষ্টা করি সবদিকে আসলে মেইনটেইন করা সম্ভব হয় না। তো ভেবেছি অন্তত একটা দিন অফ ডে রাখবো। মানে শুক্রবার আমি কোনো সার্ভিস দেব না এখন থেকে। রেগুলার বেসিসে আসলে কাজগুলো শেষ করলে সেই কাজগুলো কিন্তু কখনোই জুলুম হয় না। কিন্তু যখন অনেক কাজ একসঙ্গে জমে যায় সেগুলো করতেও কষ্ট হয়। তো গতকাল রাত্রেই আসলে একদম নিয়ত করেছি আজকে বিজনেসের কোনো কাজ করব না। শুধুমাত্র সংসারের সমস্ত কাজকর্ম করব। তো সকালের নাস্তা খাওয়ার পরই কিন্তু আমি খুব সুন্দর করে ওভেন ২ টা ক্লিন করে নিয়েছি। ওভেনগুলো খুব ময়লা হয়েছিল। তো আসলে একটা সময় ছিল রেগুলার এই কাজগুলো আমি করতাম। তো এখন কিন্তু আসলে চাইলেও সেই কাজগুলো রেগুলার বেসিসে করতে পারি না। মেয়েরা যত কিছুই করুক, মানে সংসারের কাজে যদি কোথাও একটু অবহেলা হয়, তাহলে কিন্তু কথা শোনাতে কেউ ছাড়ে না। সারাদিন মেশিনের মতো কাজ করবেন, দেখবেন যে কোনো একটা কাজ করতে ভুলে গেছেন বা আপনার মনের অজান্তেই ভুল হয়েছে। আর সেটাই যখন ঘরের লোকের চোখে পড়বে, আপনাকে কথা শোনাবে, ওই সময়টার যে অনুভূতি সেটা মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়ে বুঝতে পারে যে আমি এত খাটাখাটনি করি সারাদিন, সেগুলো কারো চোখে পড়ে না। ওই সামান্য একটু ভুলই চোখে পড়ে গেল, কথা শুনতে হলো। আসলে দুনিয়াটা কিন্তু এমনই। তো যাই হোক, এই যে আমার হাতে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন বা ঝুড়ি, এটার জন্য অনেক আপুরা নক দেন যে, "আপু এটা কি আপনার পেজে আছে কিনা?" তো আসলে কিন্তু এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। আর আড়ং এর বেশ অনেকগুলো আউটলেট ঘুরে আমি যখন পাইনি, তখন আমাদের টাঙ্গাইলের আড়ং আউটলেট থেকে আমি এটা নিয়েছিলাম। তো ভিডিওতে কিন্তু দেখিয়েও দিলাম যে এটার মধ্যে একটু স্ক্র্যাচ পড়া ছিল। তো খুবই যেহেতু পছন্দের জিনিস ছিল, একটু ডিফেক্ট থাকার পরও কিন্তু আমি আসলে রেখে আসিনি। যেহেতু এটা কোথাও পাচ্ছিলাম না। আমি একমাত্র সেই ব্যক্তি কিনা আমি জানি না যে পছন্দের জিনিস ডিফেক্ট হলেও টাকা দিয়ে কিনে নিয়ে আসি। আসলে জিনিসপত্র কেনার ক্ষেত্রে দেখবেন যে কিছু ডিফেক্ট থাকে যেগুলো খুব বেশি চোখে পড়ে, চোখে লাগে। তো সেগুলো কিন্তু আসলে টাকা খরচ করে যতই পছন্দ হোক সেটা কিনতে ইচ্ছে করবে না। আবার কিছু ডিফেক্ট আছে একদম ধরা-ছোঁয়ার বাইরে।
তো আমার কাছে মনে হয় অনেক বেশি শখের জিনিস যদি হয় আর ওইটুকু সমস্যা নিয়ে আসলে মনে খুঁতখুঁতি রাখা ঠিক না। তো এর মধ্যে আমি কিন্তু খুব সুন্দর করে আমার পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। আমি যদি মনোযোগ দিয়ে বাসায় ১ থেকে ১.৫ ঘন্টা কাজ করি তাহলে আসলে এক মুহূর্তে অনেক কাজ করে ফেলতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে মোবাইল ফোন। তো ফোনটা যখন হাতে নেই তখন আসলে সময় যে কোন দিক দিয়ে যায় সেটা বুঝতেই পারি না। তো যদিও এখন আসলে মানে অকারণে ফোনটা খুব কমই ধরা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝে, মাঝে এত বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যাই যে আপুদের ভিডিওগুলো যে দেখবো সময় মতো সেটাও কিন্তু এখন আর দেখতে পারি না। ওই বিজনেসের কাজের ফাঁকে, ফাঁকে যতটুকু সময় পাই যার নোটিফিকেশন সামনে পড়ে তাদের ভিডিওগুলো দেখে দেই। একটা সময় ছিল একদম A to Z ভিডিওতে কি দেখানো হয়েছে সেই বিষয়ে খুব সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করতে পারতাম। তো কমেন্ট করাটাও কিন্তু একটা কাজ। এখন আর বিশাল বড়, বড় করে কোনো কমেন্ট করতে পারি না। ছোট্ট করে একটা কমেন্ট করে রেখে চলে আসি। আমার আম্মুর সঙ্গে আমার দেখা হলে আমার আম্মু শুধু আমার চেহারার দিকে তাকিয়ে থাকে। আমি কিন্তু জানি সে কি জন্য আমার দিকে তাকিয়ে আছে। তো সে শুধু বলে যে, "চেহারার কি হাল অবস্থা করেছো? তোমাকে কিন্তু দেখতে খুব বাজে লাগে এখন।" তো আসলে নিজের একটু হলেও যত্ন নেওয়া উচিত। তো এই যে সকাল থেকে কাজকর্ম করছি, খুব বেশি অস্থির লাগছে। তো ভাবলাম যে একটু লেবুর শরবত খাবো। তো শরবত খেতে এসে দেখি চিনির জারটা যখন বের করেছি, তখন চিনির জারটা ময়লা হয়ে আছে। আবার শরবতটা যখন একটু ঘুটানাটা করছি, গতকাল রাতে যে রান্না করেছি সেটার ঝোল পড়ে আছে পাশে। তো ঘুটানাটা বাদ দিয়ে সেইটুকু মুছে নিলাম। তো ভেবেছি যে একটু ঢং করে সময় নিয়ে বেলকনিতে গিয়ে শরবতটুকু খাই। তো শরবতটুকু খেতে এসে দেখি বেলকনিতেও কাজ দাঁড়িয়ে আছে। মানে গতকালকে রাত্রে বেডশিট গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। তো শরবত খাওয়া বাদ দিয়ে এখন হচ্ছে বেডশিট গুলো উঠাবো। মানে ঘরের আপনি যেখানেই যাবেন, যেখানেই দাঁড়াবেন দেখবেন কোনো একটা কাজ, একটা না একটা কাজ পড়েই আছে। আসলে সংসারে কাজ করলে অনেক কাজ, না করলে কোনো কাজ নাই। তো বিয়ের আগে যখন একটু এলোমেলো হয়ে থাকতাম, তখন আম্মু যখন বকাঝকা করত, তখন মনে, মনে খুব রাগ হতো যে কেন বকাঝকা করতে হবে। তো এখন যে কন্টিনিউ দেখা হলে বলছে যে, "চেহারা নষ্ট করে ফেলছো।" তো আসলে মায়েরা কিন্তু এমনই। এখন নিজে যখন মা হয়েছি তখন কিন্তু আমি আমার মায়ের অনুভূতিটা একটু হলেও বুঝতে পারছি। মায়েদের ১ম কথাই থাকবে নিজের যত্ন নিও। কিন্তু এই যে নিজের যত্ন নেবো, সেই নিজের যত্ন নেওয়াটার সময়টাই আমরা মেয়েরা করতে পারি না। একার সংসারে অনেক কাজ, অনেক দায়িত্ব থাকে। তো যাই হোক আমি কিন্তু ঘরের কাজগুলো শেষ করে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। একটা চুলাতে আমি হচ্ছে গরুর মাংস রান্না করছি। আর অন্য আরেকটা চুলাতে আমি ইলিশ মাছ ভাজি করব। তো কয়েকজন আপু এই তাওয়াটা নিয়ে প্রশ্ন করেছিলেন যে, "আপু এই তাওয়াটাতে রান্না করলে তাওয়াটা কালো হয়ে যায় কিনা?" আর একজন আপু ইনবক্সে বলছিলেন যে, "আপু এরকম একটা তাওয়া কিনেছি। আমি এটা রেগুলার ইউজ করছি, কালো হয়ে গেছে।" তো আসলে আমি এই তাওয়াটার একটা অনেস্ট রিভিউ দিচ্ছি। তো এই যে তাওয়াটা এটা কিন্তু হোয়াইট কালার। তো হোয়াইট কালারের কোটিং এর যখন কোনো ননস্টিক এর প্যান আপনি ইউজ করবেন, আপনার যেটা করতে হবে রান্না-বান্না শেষ করার সাথে সাথেই কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এটা ধুয়ে ফেলতে হবে নগদ-ফগদ। তো যখন নগদ-ফগদ এই জিনিসগুলো ধুবেন না, তখন কিন্তু মানে রান্নার যে কালারটা, সেই কালারটা এটার মধ্যে লেগে যাবে। সেটা আপনি যত দামি ব্র্যান্ড বা ভালো ব্র্যান্ড থেকে ননস্টিক এর প্যান কিনেন না কেন, মানে সাদা রঙের কোটিং থাকলে এটা আপনাকে এক্সট্রা ভাবে কেয়ার নিয়ে সুন্দর রাখতে হবে। তো আমি যেহেতু বেশ কিছুদিন থেকে এই ব্লগিং এর সাথে জড়িত, তো আমি যেটা বুঝতে পেরেছি মেক্সিমাম ব্লগাররা আমরা যারা একদম খুব বেশি চকচকে হাঁড়ি-পাতিল ভিডিওগুলোতে দেখাই, তো সেগুলো কিন্তু আসলে আমরা খুব রেগুলারলি ইউজ করি না। আসলে উল্টিয়ে পাল্টিয়ে অনেকগুলো হাঁড়ি-পাতিল সবসময় ইউজ করা হয়। সেইজন্য আসলে একটার উপর অনেক বেশি প্রেশার পড়ে না। আর হাঁড়ি-পাতিলগুলো একদম নতুনের মতো চকচকে দেখতে পারেন আপনারা ভিডিওতে। শুক্রবার মানে একটু ভারী-সারি রান্না-বান্না। তো আমি অল্প একটু করে গরুর মাংস রান্না করছি আজকে। তো এটা একদম ভুনা, ভুনা করে রান্না করব। কোন রকম পানি ইউজ করিনি। শুধুমাত্র পানি যে মাংস থেকে বের হয়েছে, মাংসের পানিতেই প্রায় 80% মাংস আমি সেদ্ধ করে জাস্ট নামানোর আগে ২ টা সিটি দিয়ে নিয়েছি। আর সর্বশেষে আমি একটু ফোড়ন দিয়েছি শাহি জিরা, পেঁয়াজ, রসুন আর একটু শুকনা মরিচ দিয়ে।
তো যাই হোক, এখন হচ্ছে জারগুলো ধুয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরের আদার্স কাজগুলো যদি করে না নেই তাহলে আসলে এগুলো পড়েই থাকবে। রান্নাঘর এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে কাজ করতে গেলে এদিক ওদিক তাকালেও দেখবেন কত কাজ পড়ে আছে। একটা কাজের জন্য রান্নাঘরে ঢুকে আপনি দেখবেন কখনোই সেই একটা কাজ করে বেরিয়ে আসতে পারছেন না। একটার পর আরেকটা আপনার চোখে পড়বেই পড়বে। তো এই জারগুলো যেহেতু চুলার ধারে পারে থাকে, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোর মধ্যে তেল চর্বির মতো একদম আঠা আঠা একটা ভাব হয়ে যায়। তো এরকম আঠা আঠা ভাব হয়ে গেলে আসলে জারগুলো ভালো মতো ধরতেও ইচ্ছে করে না, আমার কাছে কেমন যেন লাগে। তো আমি কিন্তু কিছুদিন পর পরই এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেই। অনেকে আপুরাই মনে মনে বলেন বা অনেকেই আছেন কমেন্ট বক্সে কমেন্টও করে ফেলেন যে হেল্পিং হ্যান্ড থাকার পরেও এত কাজ কেন করতে হবে। তো আসলে হেল্পিং হ্যান্ডের কাজ কিন্তু হেল্পিং হ্যান্ড করে, আর আপনার নিজের সংসারের কাজ আপনি নিজে যতটা মন দিয়ে করবেন, মনোযোগ দিয়ে করবেন, সেই কাজটা কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে কখনোই হবে না। নিজের সংসারের কাজ আর হেল্পিং হ্যান্ডের কাজ কিন্তু সবসময় আলাদা। আসলে আমরা দূর থেকে মানুষকে খুব সহজেই জাজ করে ফেলি। বিশেষ করে আমরা যারা ব্লগিং করি, আমাদের ভিডিওগুলো যারা দেখেন, দূর থেকে অনেকেই ভাবেন যে আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি স্মুথ বা অনেক বেশি সহজ। আসলে কিন্তু এরকম না। আমি নিজেও মাঝে মাঝে চিন্তা করি ভিডিওতে যত সহজ সরল ভাবে সারাদিনের কাজকর্মগুলো দেখানো হয়, কাজকর্মগুলো যদি এত সহজভাবে হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, এখন সংসারের জন্য কেনা শখের শখের খুব কিউট কিউট জিনিসগুলো শেয়ার করছি। তো কিছুদিন আগে যে মাওয়া গিয়েছিলাম, তো সেখানে বেড়াতে গিয়ে বেশ কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলোই আজকে বের করে নিচ্ছি। তো এই যে বাঁশের যে ফ্লাওয়ার ভাসটা, এটা এক দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। তো এটার আসলে অনেক দাম চাচ্ছিল, 1000 টাকার উপরে। তো বেশ অনেকবার ঘোরাফেরা করে কিন্তু ভাসটা কিনেছি। তো ভাসটা নিয়েছিল সম্ভবত 800 টাকা। এরপর একটা বাবুই পাখির বাসা নিয়েছি। তো বাবুই পাখির বাসাগুলো কিন্তু 3টা সাইজের হয়। একটা হয় অনেক বড় সাইজ, একটা মিডিয়াম সাইজ আর একটা স্মল সাইজ। তো এটা মিডিয়াম সাইজেরটা ছিল। তো অনেকেই আছেন আসলে অনেক বেশি দামাদামি করে জিনিসপত্র কিনতে পারেন। তো আমি যেমন দামাদামি করতে পারি না, সাফানের বাবাও তেমন খুব একটা দামাদামি করতে পারে না। দামাদামির ক্ষেত্রে আমার কাছে মনে হয় ছেলেদের থেকে মেয়েরাই সবসময় এগিয়ে। আমি যখন কোনো জিনিসের দাম নিয়ে একটু খামচাখামচি করি, তখন সাফানের বাবা বিরক্ত হয়ে বলবে, "তোমার পছন্দ হলে নাও, না হলে রেখে দাও। এত পেঁচাল পাড়ার দরকার নেই।" তো এই ভদ্রলোকের সাথে থেকে থেকে ঘুরে ঘুরে আসলে আমার অভ্যাস এখন খারাপ হয়ে গেছে। আমি আর এখন কোনো জিনিসই একদম বার্গেন করতে পারি না। তো দেখেন, এরপর একটা খুব সুন্দর কিউট একটা ওয়াইন গ্লাস নিয়েছি। এটা কিন্তু একটা শো পিস। ভেতরে সম্ভবত কেরোসিন বা কালার কোনো পানি ভরা আছে। বড় বড় শো পিসের একরকম সৌন্দর্য, আর ছোট ছোট যে শো পিস গুলো আছে এগুলো কিন্তু একদম কিউটনেসে ভরা। তো ওই দিন আসলে বেছে বেছে ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিসগুলো বা শো পিস গুলোই কিনেছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন টাকা জমিয়ে জমিয়ে এরকম ছোট্ট ছোট্ট অনেক শো পিস কিনতাম। তো যাই হোক, এরপর দেখেন খুব কিউট আরো একটা শো পিস নিয়েছি। এটা একটা জারের ভেতরে একটা জাহাজ আর একটা ছোট্ট গাছ। তো এটা কিন্তু মেইনলি ওয়েট পেপার হিসেবে কাজ করবে, পাশাপাশি শো পিস হিসেবেও কিন্তু ডেকোর করে রাখা যাবে। তো আমার একটা খুব বাজে অভ্যাস হয়েছে, এখন যদি কোথাও বেড়াতে যাই তখন শুধু খুঁজতে থাকি, মানে পছন্দের কোনো একটা জিনিস যদি চোখে পড়ে যে ইস, এই জিনিসটা যদি পেজে নিয়ে আসতে পারতাম তাহলে কত না ভালো হতো। আর এই কিউট ছোট্ট আরেকটা শোপিস কিন্তু আমাকে আপু গিফট করেছে। আপুর বাসাটা অনেক সুন্দর করে সাজানো, আর এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট শোপিস দিয়ে একদম ভর্তি। আর এই শোপিসটাও আপুর গিফট ছিল। তো আসলে আপুকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ তার সাথে আমার ধন্যবাদ দেওয়ার কোনো সম্পর্ক না। তো আমি শোপিসের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর বারবার তাকিয়ে যখন ছিলাম এক একটা জিনিসের দিকে, তো সাফানের বাবা বারবার বলছিল, তোমাকে নিয়ে কোথাও এখন আর বেড়াতে এসেও একদম শান্তি নাই। সব জায়গায় শুধু তোমার মাথার মধ্যে বিজনেস ঘোরে। আসলে প্রয়োজন আর শৌখিনতা দুইটা কিন্তু দুই জিনিস। আজকে যে জিনিসগুলো কিনেছি এগুলো হচ্ছে আমার শখ, আমার শৌখিনতা। আর আমার এই শখ আর শৌখিনতাটা মেটানোই হচ্ছে আমার প্রয়োজনীয়তা। এক একজন আসলে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম। অনেকেই আছেন ভাবেন যে নিজের শখ পূরণ করার থেকে সেই টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে জমিয়ে রাখবো। তবে বিশ্বাস করেন যে এই যে এখানে যে কয়টা টাকার জিনিস কেনা হয়েছে, এই কয়টা টাকার জমিয়ে আমার মনে হয় না কোনো বিপদ উদ্ধার হবে।
এই যে আমাদের দুইটা লাল পরী, এরা সারাদিন ঝগড়া করে, হিংসাহিংসি করে, কিন্তু একজন আরেকজনকে 5 মিনিটের জন্য না দেখলে একদম অস্থির হয়ে যায়। তো দুই বোনকে একসঙ্গে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আসলে আমার ইচ্ছা আছে এই টিভি ক্যাবিনেটটার মধ্যে আমি কোনো হাবিজাবি জিনিস রাখবো না, বড় বড় অল্প কিছু শোপিস থাকবে। কিন্তু এই যে ছবিতে দেখানো আমাদের বুচনটা বড় হয়ে যাওয়ার পর একদিন সব হবে, এটা ভেবে আমরা আসলে অনেক সময় আমাদের অনেক শখকে, আহ্লাদকে বিসর্জন দেই। শখের বয়সে সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে একদিন সব হবে সেই আশায় থেকে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আসলে কি একদিন সব হয়? আজকে আমার যেটা ভালো লাগবে, যে জিনিসটা পছন্দ করে আমি ঘর সাজানোর জন্য কিনবো, এই সংসারের সর্বোচ্চ হলে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে 20 কি 30 বছর হয়তো বা আমার রাজত্ব থাকবে। এরপর কিন্তু পরবর্তী প্রজন্ম তাদের ইচ্ছা মতো তাদের ঘর সাজাবে। ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে হয়তোবা আমার মনের শখগুলো মনেই থেকে যাবে, কিন্তু প্রকাশ করব সেই জায়গাটা থাকবে না। আর যদি কোনোভাবে প্রকাশ করতেও পারি তাহলে সেটার গুরুত্বটাও কিন্তু অনেক কম থাকবে। তাই আমার কাছে মনে হয় শখের বয়সে যদি শখ পূরণ করা সম্ভব হয় তাহলে যার যার শখগুলো পূরণ করে নেওয়া উচিত। তো এটা ছিল 1 তারিখের ক্লিপস। আসলে 1 তারিখে সাফানের বাবার বার্থডে ছিল। তো বার্থডে বয় তার মেয়েকে নিয়ে কেক কাটাকাটি করছে। তো আজকে আসলে শুধুমাত্র সাফানের বাবার জন্মদিন না, আজকে আমি বলবো আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, আমার সাহসের জন্মদিন, আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তের জন্মদিন। আজকের এই দিনে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তার জীবনের সমস্ত নেক আশা পূরণ করেন, তাকে যেন সবসময় সুস্থ রাখেন। পৃথিবীতে কখনো তাকে ছাড়া আমার একা থাকতে হবে ওই দিনটা আমি কখনোই দেখতে চাই না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এটা ছিল সন্ধ্যাবেলা। তো মেনুর লেখা দেখে তো একেবারে কপালে চোখ উঠে গেছে। চিকেন সিলজিং, প্রাণ সিলজিং, ক্যাসনাথ সালাদ, একদম মনে রাখার মতো নাম দিয়ে দিয়েছে বেটারা। তো যাই হোক, এখানে কিন্তু ভাইয়া আর আপু আমাদের হচ্ছে ট্রিট দিচ্ছিল হাঁসের মাংস আর চিটা রুটি খাওয়ার জন্য। তো আজকে থেকে আসলে বাচ্চারা কেউ যদি বানান ভুল করে তাহলে মায়েরা বাচ্চাদের সঙ্গে কেউ কোনো রাগারাগি করবেন না। এখানে যখন এরকম বানান ভুল করে এত বড় বিশাল বিজনেস তারা রান করতে পারছে, তো ওইটুকু বানান ভুল আসলে কোনো বিষয়ই না। তো একটা সুন্দর ঝলমলে সন্ধ্যা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।